হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের বিদ্যাপীঠ বাংলায় শুরু হচ্ছে সায়েন্স স্পেশাল ব্যাচ, স্পেশাল ফর রেলওয়ে এক্সামকে টার্গেট করে 2026-27-এর। এটা সম্পূর্ণ তোমাদের ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে, যা তোমাদের রেলওয়ের কাছাকাছি তোমাদের এসএসসি, ডাব্লিউপিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এগুলোতেও খুব তোমাদের উপকার হবে। স্পেশালি এটা রেলওয়েকে টার্গেট করে হচ্ছে। রেলওয়ে যেমন রেলওয়ে গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, আরআরবি তোমার টেকনিশিয়ান বলতে পারো, আর আরআরবি এএলপি জেই, এগুলো এক্সাম তোমাদের এখান থেকে সম্পূর্ণ ফাউন্ডেশনভাবে কমপ্লিট করানো হবে। তো এই ব্যাচের ক্লাস তোমাদের রেগুলার চলবে। তোমাদের 3টি সাবজেক্ট কমপ্লিট করানো হবে, যেখানে তোমাদের হবে বায়োলজি কমপ্লিট, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তো আজকে আমাদের ফার্স্ট টপিক সায়েন্স ফাউন্ডেশন বেঁচে, সেটি হলো নিউট্রিশন। নিউট্রিশন কি আমরা জানবো, নিউট্রিশন সম্পর্কে বুঝবো এই বেঁচে। তো শুরু করি ক্লাস। দেখো এখানে কি বলেছে যে হোয়াট ইজ বায়োলজি। বায়োলজি কি, এখানে তোমরা বলবে যে বায়োলজি কি। বলবে যে এই যে একটা পাথর দেখছো, এটা তোমরা বলো তো এটা কি জীব না এটা কি। আমরা জানি নিশ্চয়ই এটা কি, মানে এর কি ইয়ে আছে। বা এই যে মশা, এটা কি তোমরা বলবে। এবং এই যে পেনটা দেখতে পাচ্ছ এটা কি, এবং এই যে কুকুরটা, এটা কি তোমরা বলবে। তো বায়োলজির ভাষায় এগুলো তো বলতে গেলে এর আমরা জানি এর যদি তোমরা ধরো এই যে মশাটা, এটা একটি কি, এটি উদ্দীপনায় সাড়া দেয় এবং ইয়ে করে, এটা হলো জীব। আমাদের কুকুরটিও আমরা জীব জানি। তো পাথর আর পেন এখানে আমরা দেখছি যে জড় অবস্থায় আছে। তো বায়োলজি আমরা দেখেছি এখানে আমরা বায়োলজির মধ্যে তো এটা পড়বে না। তো এখানে আমরা কি পড়বো, যে একটি হচ্ছে আমাদের কি, যে অ্যানিম্যাল, আর একটি হচ্ছে যে প্ল্যান্ট। এগুলো তো এটা হলো অ্যানিম্যাল। তো আর একটি আমরা জানবো প্রাণী তোমাদের উদ্ভিদ সম্পর্কে, যেটি বলতে পারো বোটানি, জুওলজি অ্যান্ড বোটানি সম্পর্কে। তো দেখি তোমাদের ফার্স্ট কি, যেমন এখানে কি লেখা আছে যে জীবন বিজ্ঞান। জীব ও জীবনের বৈজ্ঞানিক, জীব ও জীবনের বৈজ্ঞানিক অধ্যয়নকে আমরা জীবন বিজ্ঞান বলি বা বায়োলজি বলি। বায়োলজি ইজ দ্য স্যাটিসফাইং স্টাডি অফ লিভিং অর্গানিজম অ্যান্ড লাইফ। তো দেখছো এখানে যেমন জীব কি, আমরা যে যদি এখানে তোমাদের জিজ্ঞেস করা হয় যে জীব কি, জীবের লিভিং উদাহরণ তোমরা যেমন দেখছো যে মানুষ, কুকুর, মশা, উদ্ভিদ, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এরা সবাই কি, এরা জীব। আর যদি এখানে বলি অজীব কি, যেমন একটু আগে বলেছিলাম যে এখানে নন লিভিং, যে এদের কোনো ইয়ে নেই, এরা হলো জড়ো, যেমন পাথর, কলম, টেবিল এবং চেয়ার। এরা বলতে গেলে এরা জীবের মধ্যেও তোমরা পড়ে না, জানো নিশ্চয়ই। যেমন তোমাদের জীবের আমরা জানবো কী করে যে কেউ কোন জিনিসটা জীব, এটা আমরা বুঝবো কী করে। দেখো বলতে গেলে তো আমরা জানি সবাই যে এটা জীব এটা না। তো এর মধ্যে আমরা কি, যে 8টি কারণ আছে। এই 8টি কারণ যদি আমরা দেখি যে কোনো কিছুর মধ্যে আছে, তো এটাকে আমরা জীব ধরি, না হলে আমরা এটাকে জীব ধরি না। ঠিক আছে, এই 8টি কারণ কি, 8টি কারণ হলো পুষ্টি। তোমরা বলবে একটা কথা, যে পুষ্টি, আমরা যে জীব খাদ্য গ্রহণ করে এবং খাদ্য থেকে কি হয়, আমরা শক্তি লাভ করি না। আমরা কি, ধরো তুমি একটা প্রাণী, তুমি কি, তুমি জীব, ঠিক আছে না, মানুষ, তুমি কি, তুমি খাদ্য খাচ্ছ কি না, আমাদের পুষ্টি দরকার হয় কি না হয়, আমরা কি খাদ্য খাই। উদাহরণ, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, ঠিক আছে, আর প্রাণী খাদ্য গ্রহণ করে, তাই আমরা কি জীবের মধ্যে পড়ছি। আমাদের সেকেন্ড কি আসছে, শোষণ। জীবের কি থাকবে, জীবের শোষণ থাকবে। জীবের শোষণ থাকবে মানে কি, শোষণ, জীব খাদ্য থেকে কি আমরা শক্তি পাই, আমরা খাদ্য থেকে শক্তি পাই। আবার আবার উদাহরণ যেমন বলি, সকল জীব শোষণ করে। এখানে মানুষ, প্রাণী, গাছ, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, এখানে যত জীব আছে বলতে পারো এরা কি আমাদের শোষণ থাকে। যদি কারো প্রথম কি পুষ্টি নিউট্রিশন থাকে, তারপর কি শোষণ থাকে, তো আমরা একে জীব ধরছি। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে এখানে যে বলেছে রেচন। জীবের কি থাকবে, যে রেচন থাকবে, জীবের থাকবে রেচন। জীব এখানে রেচন বলতে উদ্ভিদ থেকে বর্জ্য পদার্থ বাইরে বের করে রেচন। যেমন এই আমরা কি, এখানে আমাদের ঘাম দেয় না, একটা দেখেছো কোনোদিন পাথরকে ঘাম দিয়েছে, দেখেছো কি রিয়েলি, বা একটা তুমি বোতল রেখে দিয়েছো কোনো, বা তোমার মোবাইলটা সেখানে ঘাম দিয়েছে, দেয়নি না। তো আমাদের কি একটা কুকুরকে কিন্তু ঘাম দেয়, একটা বিড়ালকে ঘাম দেয়, সব কিছুকে ঘাম দেয়। আমরা কি করি, আমরা রেচন করি, আমরা মূত্রত্যাগ করি, আমরা পেচ্ছাপ করি না। তো এখানে আমরা কি, আমরা অক্সিজেন নিই, CO2 কার্বন ডাইঅক্সাইড আমরা করি। তো এরা আমরা জীবের ক্যাটাগরিতে এরা পড়ি।
চতুর্থ আমাদের কী থাকবে, এদের বৃদ্ধি হবে, এরা আস্তে আস্তে একটি ছোট থেকে আস্তে 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 বড়ো হবে, ঠিক আছে। কিন্তু এটা জড়ো তো এটা হয় না, এটা সাধারণত বৃদ্ধি বৃদ্ধি হয় জীবের। তারপর এদের কি গতি থাকে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যেতে পারে, ঠিক আছে। আজকে তুমি একটা যেতে পারছো কি না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছো, তো একটা বলতে পারো একটা অ্যানিমেল যদি বলতে চাই আমাদের মানে মানুষ অ্যানিমেলে পড়ে, তো একটা ধরতে উদাহরণ দিচ্ছি আমি, একটা কুকুর, ঠিক আছে, সে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, যাচ্ছে না, তো গতি। আর একটা জোড়ো বলো, তোমার ধরো তুমি যে ফোনটা নিয়ে তোমার কাছে রেখে তোমার টেবিলে করছো ক্লাস, সেই ফোনটাকে তোমার কাছে চলে আসবে না, আসতে পারবে না। তাই তারা কি, তারা জীবের মধ্যে পড়ে না, তাই না। তো সেকেন্ড আমাদের যদি বলি এখানে আমাদের যদি এখানে বৃদ্ধি হয় 4 নম্বর, আর 5 নম্বর যদি বলি গতি, এখানে আমাদের গতি থাকে, জীব নিজের থেকে চলাচল করে এক স্থান চলাচল করে এই স্থানে অথবা চলার ক্ষমতা প্রদর্শন করে। উদাহরণ, প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যায়, উদ্ভিদ সূর্যের দিকে পাতা বা গাছ নাড়ে, নাড়ে কি না। আর একটা জোড়ো আমাদের কিন্তু কি নড়তে পারে না, ঠিক আছে। আমাদের যদি এখানে 6 নম্বর বলি, আমাদের হলো উদ্দীপনার প্রতিসাড়া। উদ্দীপনার প্রতিসাড়া কি, যেমন এখানে দেখছো নিশ্চয়ই যে আলো, আলো, তাপ, স্পর্শ রাসায়নিক উদ্দীপনার প্রতি প্রক্রিয়া করে। যেমন এখানে দেখেছো কি, এখানে আমরা উদাহরণ দেখেছি লজ্জাপতির পাতা। লজ্জাপতির পাতাকে আমরা কি বলি, এখানে আমরা দেখেছি স্পর্শ করলে ওটা কিন্তু গাছ গুটিয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এরা কি উদ্দীপনার প্রতি সাড়া দিচ্ছে। ধরো একটি কোথাও তোমার কোনো দিন হয়েছে যেমন একটি ধরো গরম একটা জল ফুটছে একটা কোথাও, সেখানে হঠাৎ করে আঙ্গুল ধরো তোমার পড়ে গেল, তখন কি হঠাৎ করে চেঁকালে যাবে না, সেটা কি হচ্ছে, সেটা একটি উদ্দীপনার প্রতি সাড়া। যদি পাথরকে তুমি বলো যত একটা গরম জলে ফেলো, তার কোনো অসুবিধা হবে না, হবে না, তাই না। কিন্তু এটা উদ্দীপনার প্রতি সাড়া দেয় না। তাই জীব যারা তারা উদ্দীপনার প্রতি সাড়া দেয়। হঠাৎ ধরো সূর্য উঠেছে, সূর্য উঠেছে তেজ পিছিয়ে, তুমি হঠাৎ করে বেরোলে বাড়ি থেকে, আর তোমার মুখটা সূর্যের দিকে তাড়াতাড়ি তাকিয়ে দিই, তোমার কী হবে, সঙ্গে সঙ্গে না চোখ বন্ধ হয়ে যাবে। এটাকে উদ্দীপনার প্রতি সাড়া বলে, ঠিক আছে না। তো আমাদের 7 নম্বর কি, এদের কি প্রজনন হয়, প্রজনন হয় এদের। আর 8 নম্বর বলছি এতে জীবনকাল আছে। এই যে দেখেছো প্রজনন, ওদের কি নিজের মতো নতুন জীব সৃষ্টি করে। কোনোদিন জোড়ো যারা, তারা জানো নিশ্চয়ই যে এরা মানে নতুন জীব সৃষ্টি করতে পারে না। একটা কোনোদিন জড় পদার্থ বলতে গেলে ওরা যা একটা থাকলে ওরা একটিই থাকে, তার থেকে বেশি ওরা বাড়তে পারে না, ঠিক আছে। আর জীব কি একটি মানে বলতে গেলে প্রত্যেক প্রজনন হয়, ধরো একটা কুকুর কি, একটা কুকুরের বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে, তারপর তার বাচ্চা হচ্ছে, মানে আলাদা আলাদা প্রাণী তৈরি করছে। মানুষের ক্ষেত্রে সে কি, সব প্রাণী যত জীব এখানে আছে, একটি প্রাণ বলো বা একটি অ্যানিমেল বলো, সব কিছু তাদের কি একটি নতুন তারা সৃষ্টি করতে পারছে। এবং 8 নম্বর যদি বলি, এখানে এদের জীবনকাল হয়। এখানে আমরা জানো নিশ্চয়ই যে সবার কি একটা জীবনকাল সময় আছে। কারো বলতে পারো 70 বছর পর্যন্ত লাইফ আছে, কারো বলতে পারো 18 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 90 বছর। এটা নির্দিষ্ট কি এদের জীবন থাকে, তাই না। সকল জীবের জন্ম হয় এবং বৃদ্ধি হয় এবং নির্দিষ্ট সময় পরে মৃত্যুও হয়, এক সময় ডেটও হয়। কিন্তু কি একটা জড় বস্তু, ওদের কোনো দিন বলতে পারো ওদের সৃষ্টি তো মানে ওদের কোনো দিন হয়নি আর কি, ডেট হয়নি। একটা জিনিসকে তুমি যদি রেখে দাও আজকে 500 বছর পরেও একই রকম থাকবে, ঠিক আছে না। তো তারপরে আমরা আসি, দেখো জীবন বিজ্ঞানের প্রধান শাখা। জীবন বিজ্ঞানের প্রধান শাখাকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটি হলো কি, একটি আমরা দেখি এখানে জিওলজি, আর একটি হলো আমাদের বোটানি, একটি প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান। প্রাণী বিজ্ঞান কি আমরা কি ধরবো, যেখানে আমাদের বিভিন্ন প্রাণী সম্পর্কে, অ্যানিমেল সম্পর্কে আমরা অধ্যয়ন করি, তাকে আমরা প্রাণী বিজ্ঞান বলি। এবং যেখানে আমাদের গাছপালা প্লান্ট সম্পর্কে আমরা অধ্যয়ন করি, তাকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বলি, জিওলজি অ্যান্ড বোটানি, ঠিক আছে। তো এখানে প্রাণীর অধ্যয়ন করব, এখানে উদ্ভিদের অধ্যয়ন করব। প্রাণীবিজ্ঞানের জনক যদি বলি এটি হবে অ্যারিস্টটল, আর উদ্ভিদ বিজ্ঞানের জনক যদি বলি এটি হবে থিওফ্রাস্টাস। এই অ্যারিস্টটলকেই আবার বায়োলজির জনক বলা হয়, অ্যারিস্টটলকেই আবার কি বলা হয় না, বায়োলজির জনক বলা হয়। আর একটি আছে আমাদের কি অণুবিজ্ঞান, যেটি হলো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে কি, যেমন কোনো ব্যাকটেরিয়া, আমরা যদি বলি এখানে কোনো ভাইরাস, যেমন করোনা এসেছিলো, তাই কি দেখা গেছিলো, খালি চোখে না দেখা যায়নি, তাই না। তাই আমরা কি হবে মাইক্রোবায়োলজি, কোনো ব্যাকটেরিয়ার মধ্যে জড়বো। যেমন কি অণুজীবের অধ্যয়ন আমরা যখন করি তাকে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বলে, ঠিক আছে। যেমন কোনো ব্যাকটেরিয়া বলতে পারো, ছোট পদার্থ অতিরিক্ত ক্ষুদ্র, তাকে আমরা এই মাইক্রোবায়োলজির মধ্যে ধরি। এই তিনটি নিয়ে আমরা অধ্যয়ন করি। তো এখানে আমাদের প্রথম কি, এখানে পুষ্টি, আমাদের নিউট্রিশন যেহেতু পড়ছি, এবার পুষ্টির প্রকার আমরা দেখাবো। পুষ্টিকে আমরা কয়টি ভাগে ভাগ করা হয়, একটি আমাদের আছে কি স্বপোষী পুষ্টি, আর একটি আছে পরপোষী পুষ্টি।
আমাদের স্বপোষী পুষ্টি কি? স্বপোষী পুষ্টি নিজের খাদ্য নিজে তৈরি করে, উদাহরণ সবুজ উদ্ভিদ, শৈবাল। নিজের খাদ্য বলতে আমাদের স্বপোষী পুষ্টি কী হয়, আমাদের সূর্য থেকে এরা যে গাছ আমাদের আছে, এটা স্বপোষীর উদ্ভিদের আমরা ধরি, যেখানে কি সূর্য থেকে এরা কি করছে, যে আলো নিয়ে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে। তো এখানে একটা কথা বলবে যে এই আমরা কি আমাদের যে অ্যানিম্যাল বলো, যেমন অ্যানিম্যাল যত আছে, যেমন মানুষ, গরু, কুকুর, বিড়াল, যত কি আছে, এরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা কিন্তু আমাদের কি, আমরা অন্যের ওপর, পরোপকারী পুষ্টি, আমরা অন্যের ওপর নির্ভরশীল। আমরা কি করি, যে একটি আমরা ফল নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, গাছ থেকে নিচ্ছি। যে কোনো একটা ভাত করবো, যে ধরো চাল, এটা কি নিচ্ছে, এটা ওটা একটা ধানের গাছ থেকে আমরা চাল আসছে, তাই না। যে কোনো কিছু আমাদের কি, আমরা সেগুলো এনেই আমরা খাবার বানাচ্ছি, দিয়ে আমরা কি ভোজন করছি। তাই এগুলো পরোপকারীর মধ্যে পড়ে। তাই অন্য জীবের ওপর নির্ভরশীল, উদাহরণ মানুষ, প্রাণী, অ্যামিবা এবং ছত্রাক। তারপর পরোপকারী পুষ্টির প্রকার এখানে দিয়েছে, যে একটা হোলোজৈক প্রাণী, যেমন খাদ্য গ্রহণ, পরিপাক এবং শোষণ ও উত্তীকরণ ও বর্জন এদের আছে। উদাহরণ এদের আছে, ধরো পরোপকারী পুষ্টি একটা বলছি আমি, ধরো একটা আছে, এখানে কি খাদ্য হলো, আমরা খাদ্য খেলাম, এখানে কি আসছে, এসে 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 ঘুরে এটা কি বেরিয়ে যাচ্ছে না, এখানে মুখ থেকে যখন খাদ্য খেলাম বেরিয়ে যাচ্ছে। তো এদের কি, আমাদের কি হোলোজৈক হয়, মানে আমরা খাদ্য গ্রহণ করি, আবার আমাদের পরিপাক হয়, শোষণ হয়, লাস্টের মধ্যে কি বর্জন হয়ে যায়, বেরিয়ে যায়, ঠিক আছে। আর পরজীবী পুষ্টি যদি বলি, এখানে অন্য জীবের দেহ, অন্য জীবের দেহ বা দেহের ওপর বাস করে খাদ্য গ্রহণ করে, উদাহরণ আমরা দেখেছি নিশ্চয়ই উকুন, জোঁক, কৃমি, কিছু কিছু টাইপের কৃমিও থাকে আমাদের মাথায়, দেখেছো না, উকুন হয় অনেকের আগে, মানে অনেকের হয়েছে। তো এরা বলতে পারো কি, এরা পরজীবী পুষ্টি, যে অন্যের উপর নির্ভরশীল। তারপর আমাদের আছে যে মৃতজীবী মৃতজীবী মানে কি, মৃতজীবী বলতে যে অন্য জীবের ওপর এরা নির্ভরশীল, বলতে অন্য জীব বলতে কি, ধরো একটা আমি কোলা খেলাম, তো ওর ছিলকাটা যখন ফেলে দিলাম, তখন ওটা যেটা মানে মৃত হয়ে যাচ্ছে, মানে পচে যাচ্ছে, পুরো শেষ হয়ে যাচ্ছে, ওর ওপর যখন একটা কিছু তৈরি হচ্ছে, ওটাকে আমরা মৃতজীবী পুষ্টি বলি। যেমন মৃতজীবী পচা জৈব পদার্থ বা একটা মৃতদেহর ওপর যদি কিছু তৈরি হচ্ছে, তখন আমরা মৃতজীবী পুষ্টি বলি। এখানে উদাহরণ হচ্ছে যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, কিছু টাইপের ব্যাকটেরিয়া থাকে এরকম, যে ওরা মৃতজীবীর ওপর তৈরি হয়ে থাকে। ছত্রাক বলতে যে মাশরুম খাওয়া না, আমরা মাশরুম, এরা কিন্তু মৃতজীবী পুষ্টির ওপরই এরা হয়ে থাকে সাধারণত সব কিছুই। তো তারপর 4 নম্বর আমাদের আসছে কি, সহজীবী পুষ্টি। সহজীবী পুষ্টি দুই জীবের একসাথে বাস করে, যেমন দুটি জীব একসাথে বাস করে, যেমন দেখেছি আমরা, যে দেখিয়ে দিচ্ছি এটা, যেমন কি তোমাদের একসাথে দেখেছো না, তোমাদের যে কী ছিল, যে একটা ছিল, ওই যে বেল্টগুলো দেখেছো, কাইপার বেল্ট ট্রি দেখেছো, যে একটা গাছের ওপর যে এমনি লতালো তালো তালো টাইপের আর একটা গাছ জড়িয়ে থাকে, একটা গাছের ওপর বাস করছে। তো তো এরাই হচ্ছে সহজীবী পুষ্টি, যে অন্য গাছের ওপর বাস করছে। আর এখানে উকুন পড়ে সাধারণত, যে এরা কি অন্যের ওপর বাস করছে, তাই না। তো এখানে তারপর আমাদের কি পোষণ কি বিধি বা মোড অফ নিউট্রিশন আমরা কি যদি পড়বো, এখানে আমরা কি, আমাদের স্বপোষী পোষণ আর কি পরপোষী পোষণ। স্বপোষী পোষণ কি, যে জীব খাদ্য নিজে তৈরি করে তাকে স্বপোষী পোষণ বলে, আর যে জীব অন্য জীবের ওপর নির্ভর করে তাকে খাদ্য পায়, তাকে পরপোষী পোষণ বলে। আর এখানে পরপোষী পোষণ থেকে আমরা যেমন ভাগ করেছি, যেমন হেট্রোজেনিক পোষণ। হেট্রোজেনিক পোষণ কি, যে পোষণ খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, অশ্বীকরণ ও বর্জ্য নির্গমন, এই 5টি প্রক্রিয়া দ্বারা খাদ্য প্রাপ্ত হয়। উদাহরণ কি, মানুষ এবং এমিবা। আমরা কি করি, যে মানুষ আর এমিবা, যে এরা হেলোজৈক পোষণের মধ্যে পড়ে, এদের মানুষের খাদ্য গ্রহণ করে, পরিপাক করে, শোষণ করে, বলেছিলাম যা, একটা যখন আসছে মানুষ, তখন এর কি মুখ থেকে খাবার খাচ্ছে, তখন এখানে খাদ্য ঢুকছে, এসে এসে লাস্টে পরিপাক হচ্ছে, বর্জন হচ্ছে, তখন এরা কি, এরা হেলোজৈকের মধ্যে পড়ে। তারপর পরজীবী পোষণ যেখানে পড়েছিলাম, যে জীব অন্য জীবের ওপর নির্ভর, অন্য জীবের শরীরের ওপর বা ভেতর থেকে খাদ্য সংগ্রহ করে এবং তাকে ক্ষতি করে, তারা কি, তারা পড়ছে পরজীবী পোষণের ওপর। যেমন কী ছিল, এখানে আমি আছি ছবি দিয়ে, যেমন এই দেখো উকুন, এটা কী করছে, অন্য জীবের ওপর নির্ভর করছে। এই যে এই গাছগুলোর আমি কথা বলছিলাম, একটা গাছের উপর দেখছো কীভাবে আরেকটা জড়িয়ে আছে, তো এরা হচ্ছে আর পরজীবী পোষণের ওপর এরা। তারপর আমরা কি, তারপর দেখতে পারি মৃতজীবী পোষণ। মৃতজীবী পোষণ কি, বা এখানে যে বলছো, যে জীব মূল ও পচা জৈব পদার্থ থেকে খাদ্য সংগ্রহ করে, যে জীব কি না, পচা জিনিস থেকে যে খাদ্য সংগ্রহ করে, তাকে বলা হয় মৃতজীবী পোষণ। যেমন এখানে দেখেছিলাম কি, এখানে ছিল ব্যাকটেরিয়া এবং ছত্রাক বা মাশরুম বলতে পারো।
তারপর হলো কি, তারপর সহজীবী পোষণ। দুটি জীবের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয়ের পোষণ লাভ হয়। উদাহরণ কবক এবং ফাঙ্গাস। উদাহরণ কি ছিল এখানে, দুটি জীবের পর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয়ের পোষণ লাভ হয়। উদাহরণ কবক এবং শৈবাল। এরা দুজনে কি, এরা দুজনে ছিল গিয়ে তোমরা কি না সহজীবী পোষণ। এরা মানে তোমরা দেখেছো এরা অন্যর কিছুর ওপর ইয়ে থাকে, যে দুটি জীব একসাথে তৈরি হচ্ছে, ওরা সহজীবী পোষণ হয়। তো কিছু এমসিকিউ প্র্যাকটিস করো এবার, এখান থেকে পিআইকিউ আর আরবিতে এসেছে এমন। ডেস একটি, এখানে অ্যান্সারও দিয়ে দিয়েছি, পরের দিন থেকে এগুলো দেওয়া যাবে না। তো একটি পরজীবী পোষণ কি, তো এখানে আমরা কি দেখেছি যে এখানে দেখেছিলাম না, একটি পরজীবী নাকি অন্য জীবের ওপর এরা থাকছে, যে একটি গাছের ওপর ছিল কিংবা কী হয়ে জড়িয়ে জড়িয়ে ছিল, এরা কী হয়েছিল, যে অমর বেল্ট হয়েছিল না কেসগুলাতে। তারপর কি নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি পরজীবী জীব নয়, একটি পরজীবী জীব নয়, এখানে কী ছিল যে টিক হবে কি, যে টিক কি অন্য মানে উকুন বলতে আমরা কি, এরা এরা তো পরজীবী জীব নয় বলেছে, এ কি পরজীবী এত লোকের ওপরই মাথায় থাকছে, তাই না? তারপর কি এমিবা তো পরজীবী ওপর অন্যের ওপর নির্ভরশীল, মানুষ এমিবা এরা কি আমরা বলেছিলাম না, আমরা অন্যের ওপর নির্ভরশীল, যে আমরা কি খাদ্য নিজেকে পাচ্ছি না আমরা গাছ প্লান্টের ওপর নির্ভরশীল আছি। তো এরা হবে, এটা হবে না, তো এখানে হয়ে যাবে না সঠিক, পরজীবী জীব নয় বলেছে, নয় পরজীবী জীব নয়। আচ্ছা, সঠিক অ্যান্সার এমিবা হবে, তাই তো। তারপর এখানে বলেছে দেখো, স্বপোষী পোষণের জন্য নিম্নের কোন উপাদানটি প্রযোজ্য হয় না। স্বপোষী পোষণের জন্য যদি বলি এখানে সঠিক অ্যান্সার হবে অক্সিজেন এখানে কি আমাদের প্রয়োজন হয় না। তারপরে পোশাক সংশ্লেষণের হার কোন রঙের আলোতে সর্বাধিক বেশি। এখানে বলতে পারো যে গাছ যখন এখানে খাবার তৈরি করে, তো এখানে তিনটে আমাদের টোটাল 7 প্রকারের আলো আসে। এই 7 প্রকারের আলোর মধ্যে সবচেয়ে বেশি আমাদের যে এখানে আছে 4টা অপশান দেখছো, এখানে সবচেয়ে আসে যে লাল রঙের আলোর হার সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম যদি বলে এখানে হবে তোমাদের সবুজ রঙের আলো সবচেয়ে কম সবুজ, সবচেয়ে বেশি লাল। আর সবচেয়ে যদি পরীক্ষায় যদি সাদা অপশান দেখে মনে রাখবে, সেখানে হবে সাদাটাকে তোমরা অপশান দিবে, কারণ সাদাটাকেই মানে যে 7টা রঙ আসছে তার মেন রঙ হলো গিয়ে সাদা, ঠিক আছে। সাদার মধ্যে সবগুলো কালার একটু হলে মিক্স থাকবে, তো সাদাটা অপশান তোমাদের রাইট হবে। সেকেন্ড হবে রেড, এবং যদি তারপরে যদি আসে এগুলো দুটো না থাকে তাহলে হবে ব্লু। তোমাদের ফার্স্ট অপশান হবে হোয়াইট, রেড অ্যান্ড ব্লু, ঠিক আছে। আর সবচেয়ে কম যদি বলি সেটা হবে গ্রিন। তো থ্যাংক ইউ, আজকের এই ছিল ছোটো ক্লাস। তোমাদের কুইক রিভিশনের মাধ্যমে তোমাদের কমপ্লিট আরবি সায়েন্স তোমাদের কমপ্লিট করা হচ্ছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে দাও, লাইক অ্যান্ড কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো, এবং কী টপিকের ওপর তোমরা ভিডিও চাও আমাদের জানাবে অবশ্যই, আমি চেষ্টা করবো সেগুলো দিতে তোমাকে। ধন্যবাদ।